আচ্ছা, এটা আমাদের পদার্থের গাঠনিক চতুর্থ ক্লাস। তো প্রথম দুইটা ক্লাসে প্রথম যে ক্লাসটা করছিলাম সেটাতে আমরা স্ট্রিমলাইন ফ্লো এগুলো সম্পর্কে জানছি। সেকেন্ড ক্লাসে আমাদের নিউটনের যে ফর্মুলাটা ছিল সেটা জানছি। থার্ড ক্লাসে এসে আমরা নিউটনের ফর্মুলার ভিতরে আমরা নতুন একটা কনস্ট্যান্ট পেয়েছিলাম, সেটাকে আমরা কি বলছিলাম, সান্দ্রতাঙ্ক। তো সেই সান্দ্রতাঙ্কটা সম্পর্কে আমরা জানছিলাম। তো আজকের ক্লাসটাতে আমাদের জানতে হবে, তো আমরা তো সলিডের তরলের অভ্যন্তরীণ যে ঘর্ষণটা আছে সেটা নিয়ে মোটামুটি জানা হয়ে গেছে। এখন আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে সলিড আর আমাদের যে ফ্লুইড, এই দুইটা যদি একসাথে থাকে তখন যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা। আবার বলতেছি, আমাদের ফ্লুইড মেকানিক্স কিন্তু যথেষ্ট কমপ্লেক্স একটা বিষয়। আমাদের কমন সেন্স হিসেবে অনেক কিছু কন্ট্রাডিক্ট করবে, কারণ আমরা এগুলোকে কি অনেক সিম্পলিসিটির মাধ্যমে হিসাব করতেছি। মানে অ্যাকচুয়াল জিনিসগুলো যেভাবে ঘটে তার থেকে খুব ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে আমরা এখানে আগাইতেছি। ওকে, তো এখানে অনেক সময় কি একটু কমন সেন্সের কন্ট্রাডিকশন ঘটতে পারে, মানে আমার মনে হতে পারে যে এটা হওয়ার কথা কিন্তু সেটা কিন্তু হবে না, অনেক সময় দেখা যায় এরকম। আচ্ছা, যাই হোক। তো সলিড আর ফ্লুইড এগুলোর ভিতরে যদি আমরা এই দুইজনের ভিতর ঘর্ষণটা দেখতে চাই তাহলে আমাদেরকে দুইটা ভাগে ভাগ করে দেখতে হবে। এক হচ্ছে যে তরলের পৃষ্ঠের সাথে পৃষ্ঠের সাথে কঠিনের সংস্পর্শ থাকলে, সংস্পর্শে ঘর্ষণ, এটা হচ্ছে আমার এক নম্বর। আর দুই নম্বর একটা হচ্ছে আমার কঠিনটা যদি তরলের ভেতরে নিমজ্জিত থাকে, অভ্যন্তরে নিমজ্জিত থাকে, নিমজ্জিত থাকলে। তো আমাদের প্রধান যে দুইটা কেস, সেই দুইটা কেস হচ্ছে এটা। তো প্রথমটা আমাদের আসলে নিউটনের যে ফর্মুলাটা আমরা শিখলাম একটু আগে সেটা দিয়ে হয়ে যাবে। আর সেকেন্ডটার জন্য আমাদের নতুন একটা ফর্মুলা শিখতে হবে। তবে সেটা খুবই সিম্পল একটা ফর্ম আমরা শিখবো, সেটা হচ্ছে শুধুমাত্র গোলকের জন্য। একটা আমাদের তরলের ভিতরে যদি একটা গোলক থাকে তাহলে সেই গোলকের উপর কতটুকু ভিসকাস ফোর্স কাজ করবে সেটার জন্য আমরা শুধু ফর্মুলাটা জানবো। অন্য যে কোনো শেপের জন্য আমরা সেটা আসলে বের করা শিখবো না এখন, কারণ আমাদের যদি একটা আয়তকার বক্স দিয়ে দেয় সেটার উপর কতটুকু ঘর্ষণ বল কাজ করবে সেটা আমরা বের করতে পারবো না। ওকে, তো এই দুইটা আমরা দেখলাম। আমাদের এখন প্রথমটা থেকে আমরা শুরু করি, অর্থাৎ তরল, তরল পৃষ্ঠ, পৃষ্ঠ প্লাস কঠিন। এটাকে আমরা ভাসমান বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি, ভাসমান। অর্থাৎ একটা কঠিন যদি একটা তরলের উপর ভাসমান অবস্থায় থাকে তখন সেটাকে সামনে নিয়ে যাওয়ার সময় যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটাকে আমরা কি বলবো, আমাদের এই কেসটা। তাহলে আমরা বুঝি যে প্রথমে ব্যাপারটা কেমন, যে ধরি আমাদের এখানে ওই নদীর মতনই আছে একটা, এরকম একটা নদী আছে। নদীর এখানে আমি একটাকে নৌকাকে ঠেলে নিয়ে যাবো। সাপোজ এইভাবে আমি একটা নৌকা আঁকলাম, ঠিক আছে। এই নৌকাটাকে আমি সামনের দিকে নিয়ে যাব। তো দেখা যায় নৌকাটাকে যদি আমি হঠাৎ করে একটা কি ফোর্স দিই, যদি একটা ধাক্কা দিই, সাপোজ আমি এফ বলে সেটা কি একটা ধাক্কা দিলাম, তাহলে নিউটন আমাদেরকে কি বলে, এফ ইকুয়াল টু এম এ। এর উপর যদি আর কোনো বল না থাকতো তাহলে সে সবসময় কি আমাদের যতটুকু ফোর্সের কারণে যতটুকু বেগ সে পাইলো, আমি একটা ফোর্স দিয়েছি সেটার কারণে একটা ত্বরণ হয়েছে, সেই ত্বরণের কারণে সে একটা কি বেগ লাভ করছে। তো সেই বেগ নিয়ে সে কি আজীবন সারা জীবন চলতেই থাকবে। এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কি দেখি বাস্তবিক জীবনে এটা কিছুক্ষণ সামনে যায়, যাওয়ার পর কি একটু থেমে যায়। আমাদের কনস্ট্যান্টলি একটা ফোর্স কিন্তু দিয়ে দিতে হয় বইটা দিয়ে, যাতে সেটাকে সামনের দিকে যাইতে পারে। তো তার উপরে অবশ্যই কি অন্য একটা বল কাজ করতেছে। তো যেই বলটা তার উপর কাজ করে সেটাকে আমরা বলি আমাদের এই ক্ষেত্রে সান্দ্র বল আর কি। তাহলে এখানে আমাদের সান্দ্র বলটা কোথায় কাজ করতেছে, এই যে আমাদের নৌকাটা আছে সেই নৌকার যে এরকম একটা পৃষ্ঠ আছে না, নৌকার নিচের যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠের সাথে আমাদের তরলে যতটুকু সংস্পর্শ আছে ততটুকু কারণে আমাদের একটা কি ঘর্ষণ বল কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু জুম করে দেখি তাহলে কেমন আছে দেখি। যে নৌকাটাকে আমি একটু ফ্ল্যাট করে দেখাই, যে নৌকাটা হচ্ছে সাপোজ এরকম ফ্ল্যাট করে দেখাইলাম। তো বুঝতেছো যে এটা কি একদম সম্পূর্ণভাবে ভাসমান আছে এমন একটা নৌকার কথা আমরা বলতেছি। ইউজুয়ালি নৌকা এরকম থাকে না, অর্ধেক নিমজ্জিত থাকে অর্ধেক কি উঠান থাকে। আচ্ছা, তো এরকম একটা অবস্থা আমরা দেখলাম। তো তার মধ্যে আমরা এই পার্টটাকে যদি দেখি তাহলে দেখি যে এখানে নৌকার অনেকগুলো কি অণু আছে। সাপোজ নৌকার অণুগুলো হচ্ছে এরকম, এই হচ্ছে আমাদের নৌকার অণুগুলা। সেই নৌকার অণুর সাথে আমাদের সংস্পর্শে আসে কি পানির অণুগুলা, পানির অণুগুলা। এখন এই যে নৌকার অণু আর পানির অণু এদের ভিতরে যে বলটা কাজ করবে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে আমাদের আসঞ্জন বল, আসঞ্জন বল। তো এই আসঞ্জন বলের কারণে আমাদের এই যে উপরের যে তলটা আছে সেটা যখন এদিক বরাবর যাবে তখন আমাদের এই যে তরলের পৃষ্ঠ, সেই তরলের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এই লেয়ারটা যখন সামনের দিকে যাবে তখন এই লেয়ারটা যাবে কি তার নিচে যে পানির অণুগুলো আছে সেই পানির অণুগুলোকে সামনের দিকে নিয়ে যেতে, কিন্তু পানির অণুগুলোর উপর তো প্রেশার বেশি, তাই সে অতটুকু সামনে যেতে পারবে না। তো সেই কারণে পানির নিচে যে অণুগুলো আছে সেগুলো কি করবে, উপরের যে লেয়ার সেটাকে পিছনের দিকে আটকে ধরে রাখার চেষ্টা করবে। তো এই যে ড্র্যাগ ফোর্সটা আমরা ভিসকাস ফোর্সের ক্ষেত্রে দেখছিলাম সেটাকে আমরা কি বলবো, এই ক্ষেত্রে আমাদের তরল আর কঠিন এদের মধ্যকার যে সান্দ্র বলটা কাজ করতেছে সেটা। ওকে, তো এটার ক্ষেত্রে আমাদের কয়েকটা অ্যাজাম্পশন না হয়। অ্যাজাম্পশন না হয় এভাবে যে তরলের সংস্পর্শের যেই আমাদের পৃষ্ঠটা থাকবে, সংস্পর্শের স্তর, তরলের যে স্তর, একটু অন্যভাবে বলি, তরলের যে স্তর কঠিনের
আচ্ছা, তরলের যে স্তর কঠিনের সংস্পর্শে থাকবে, কঠিনের সংস্পর্শে থাকবে তা কঠিনের সাথে গতিশীল হবে বা কঠিনের সাথেই সংযুক্ত থাকবে, সংযুক্ত থাকবে। তো এটা বলতে আমি যা বুঝাইতেছি সেটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে আমার কঠিনের স্তর, আর সেটা হচ্ছে তার সাথে সংযুক্ত যে আমাদের ইয়ার অণুগুলো আছে, পানির অণুগুলো আছে তরলের, আর এখানে আমি কঠিনের অণুগুলো দেখাচ্ছি। তো আমাদের অ্যাজাম্পশনটা এটা বলে যে আমাদের এই যে দুইটা স্তর, এই দুইটা স্তর একসাথে আটকানো থাকবে। এগুলো আমরা অ্যাজিউম করে নিতেছি, অ্যাকচুয়ালি তো এরকম হয় না, কিন্তু তারপরে আমরা ধরে নিতেছি কি এরকম। যেমন আমরা ওই নদীর ক্ষেত্রে হিসাব করছিলাম যে একদম নিচের যেই অংশটা আছে সেই অংশটা কিসের সাথে থাকবে, আমাদের মেঝের সাথে একদম আটকানো থাকবে। এরকম একটা অ্যাজাম্পশন কি, আমাদের যখন কঠিন যে তলটা আছে সেই তলটার সাথে আমাদের তার ঠিক নিচের লেয়ারটা কি আটকানো থাকবে। তা আটকানো থাকলে এখন কি হবে, আটকানো থাকলে আমাদের কঠিন যদি 3 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে গতিশীল হয়, তাহলে আমাদের তরলের যে নিচের লেয়ারটা আছে সেই লেয়ারটারও 3 মিটার/সেকেন্ড সামনের দিকে একটা গতি থাকবে। অর্থাৎ কঠিন আর নিচের যে তরল সেই দুটাকে এখন একসাথে গতিশীল হবে। এখন এই যে একসাথে গতিশীল হয়েছে, এটার কারণে এখন আমাদের সান্দ্র বলটার উদ্ভব হবে। কীভাবে সান্দ্র বলের উদ্ভব হবে আমরা আরেকটা পেজে দেখি। যে আমরা দেখছিলাম যে আমাদের সান্দ্র বলটা কেন তৈরি হয়েছিল, যে আমাদের এখানে যখন নদীর এই পৃষ্ঠটা ছিল, উপরে কি অনেকগুলো পানি ছিল, তো দেখছিলাম এখানের বেগটা কি শূন্য, এখানের বেগটা কি একটু বেশি, এখানের বেগ আরও বেশি, এখানের বেগ আরও বেশি, এখানের বেগ আরও বেশি। এবার বেগের পরিবর্তন, অর্থাৎ দুইটা স্তরের ভিতরে কি হতো, আপেক্ষিক গতির সৃষ্টি হতো। সেই আপেক্ষিক গতির কারণেই আসলে তার ভিতরে কি তৈরি হতো, সান্দ্র বলটা তৈরি হতো। তো এখানেও আমরা দেখতেছি একটা আপেক্ষিক বলের সৃষ্টি হয়ে যাবে। কীভাবে সৃষ্টি হবে, আমরা দেখো একটু আগে যখন এখানে বলছিলাম, এখানে বলার সময় কিন্তু কিছু জিনিস আমরা মিস করে গেছি। কি মিস করে গেছি, যে বেগটার সৃষ্টি হবে কেন সেটা আমরা বলি নাই। এখানে আমরা বলতেছি যে বেগটার সৃষ্টি হবে কেন। এখানে আমরা বলছিলাম কি, বেগের যদি কোনোভাবে সৃষ্টি হয় তাহলে তাদের ভিতরে একটা সান্দ্র বল কাজ করবে। এখানে আমরা কি করতেছি, বেগের সৃষ্টির কারণটা সহ দেখাইতেছি। তাহলে কারণটা কি হতে পারে, কারণটা হতে পারে সাপোজ এখানে একটা নৌকা যাচ্ছে, সেই নৌকাটা কি করতেছে, এর সাথে যে অণুগুলো আছে সেই অণুগুলোকে সামনের দিকে নিয়ে যাবে ভি বেগে। তো এটাকে যখন সামনের দিকে নিয়ে যাবে, নিচেরটা কিন্তু আর তত বেগে সামনের দিকে যেতে পারবে না। কারণ কি, কারণ এটার উপর কি এখন প্রেশার অনেক কিছু বাড়তেছে। তো সেই কারণে আমরা নিচের যদি একটা স্তর দেখি, সেই স্তরটা কিন্তু আর ভি বেগে যেতে পারবে না, সে ভি মাইনাস ডেল ভি বেগে যাবে, ডেল্টা ভি বেশি থাকবে এটাতে। ওকে, তো ডেল্টা ভি বেগে পিছনের দিকে যেতে থাকবে। এভাবে যতই আমরা নিচের দিকে আসতে থাকবো, দেখবো কি বেগের পরিমাণ আস্তে আস্তে কমতেছে। অর্থাৎ এখন যদি আমরা ওই গ্রেডিয়েন্টের যে ব্যাপারটা আমরা দেখছিলাম, বেগের নতি, সেই নতিটা যদি দেখি তাহলে দেখবো আমাদের উপরের স্তরটা কীভাবে গতিশীল, নিচের স্তরটার গতি আরেকটু কম, এরপরটাকে আরও কম, তারপর আরও কম, আরও কম, আরও কম, এভাবে কমতে কমতে কোথায় কি একদম এখানে জিরো হয়ে আসবে। অর্থাৎ এখনও কি আমাদের এখানে কি একটা ডিভি ডিওয়াই বা বেগের নতি বিদ্যমান থাকতেছে। এই বেগের নতির কারণে এখন একটা কি করবে, ড্র্যাগ ফোর্স বিদ্যমান থাকবে। কার কার কোন কোন দুইটার সার্ফেসের উপর, এখন এই সার্ফেসটাই তোমরা একটু চিন্তা করে নিবা। যে আমাদের ইউজুয়ালি দেখা যায় যে, আমি একটু আগেই বলছিলাম যে ডিভি ডিওয়াই যদিও লেখছে, আমাদের ডিভি ডিওয়াই আকারে যদিও ব্যবহার করা উচিত, কিন্তু আমাদের সিলেবাসে কি ডেল্টা ওয়াই, ডেল্টা ভি, ডেল্টা ওয়াই আকারে ইউজ করা হয়। অর্থাৎ যে কোনো দুইটা স্তর দিয়ে দেওয়া হয়, স্তরগুলো খুব কাছাকাছি হয় না, মোটামুটি দূরত্বে থাকে, 5 মিটার 10 মিটার দূরত্বে থাকে, তাদের ভিতর বেগের পরিবর্তনটাও খুব বেশি ক্ষুদ্র হয় না। বেগের পরিবর্তনটা কত, 2 মিটার/সেকেন্ড, 4 মিটার/সেকেন্ড এরকম দিয়ে দেয়। তো আমরা সেভাবে ইউজ করব। তো সেক্ষেত্রে আমাদের যখন কঠিনের উপর কতটুকু বল কাজ করতেছে সেটা হিসাব করতে যাব, তখন আমরা দেখবো যে কঠিনের সাথে সংস্পর্শে যেই তলটা আছে সেটার উপর কতটুকু বল কাজ করতেছে। তাহলে কঠিনের সাথে সংস্পর্শে আছে কোনটা, একদম উপরের যে তলটা সেটা। তো উপরের লেয়ারটা সাপোজ এখানে আছে, আর নিচে মাটিতে একটা লেয়ার আছে। এই দুইটা লেয়ারের ভিতরে সান্দ্র বল আমরা হিসাব করবো, অথবা এটা বাদে অন্য যে কোনো একটা লেয়ার, মানে আমাদের উপরের লেয়ারটাকে হিসাব করতে হবে। আমরা কি হিসাব করবো কোনটা, যে একদম উপরের লেয়ারের উপর প্রযুক্ত সান্দ্র বল কত, উপরের লেয়ার এর উপর প্রযুক্ত সান্দ্র বল। আমরা হিসাব করবো কোনটা, এইটা, যে আমাদের উপরের যে লেয়ারটা আছে সেটার উপর কতটুকু সান্দ্র বল প্রযুক্ত হয়েছে। আর যেহেতু আমরা অ্যাজিউম করে আসছি যে আমাদের উপরের লেয়ারটা আর আমাদের নৌকা যেটা, সেটাকে একসাথে আটকানো থাকবে, অর্থাৎ কঠিনের পৃষ্ঠ আর একদম উপরের পৃষ্ঠ সেই দুটো একসাথে আটকানো থাকবে। তাই এইটার উপর যতটুকু বল প্রযুক্ত হবে, এক্সাক্ট একই পরিমাণ ফোর্স কি উপরের যে কঠিনটা আছে সেটার উপরও প্রযুক্ত হবে। তাই এখন আমরা জাস্ট কি হিসাব করবো, কঠিন আর তরলের সারফেস, এই দুটো যদি হিসাব করতে হয় তাহলে আমরা মনে রাখবো কোনটা, যে এক, তরলের সারফেসের উপর প্রযুক্ত সান্দ্র বল, সারফেস লেয়ারে প্রযুক্ত সান্দ্র বল। আমি বারবার বলতেছি যাতে একটু মনে থাকে আর কি, এগুলো নিয়ে মাঝে মাঝে কনফিউশন কাজ করে। লেয়ারে প্রযুক্ত সান্দ্র বল, এটাই আমাদের কঠিনের উপর প্রযুক্ত বল। এই বলটা কিসের কারণে প্রযুক্ত হইতেছে, আমাদের তরলের ভিতর যে সান্দ্রতা আছে সেটার কারণে প্রযুক্ত হইতেছে। তো সেই কারণে আমরা এটাকে সান্দ্রতার সাথে পড়তেছি আর কি একসাথে, কঠিনের উপর প্রযুক্ত বল।
ওকে, এই জিনিসটা একটা খেয়াল রাখলাম। সেকেন্ডলি আমরা আরেকটা জিনিস একটু দেখি, যে সাপোজ আমাদের এখানে কি তরলের একটা লেয়ার আছে, হ্যাঁ, তরলের আমরা একটা লেয়ার নিলাম আর নিচেও কি একটা তরলের লেয়ার নিচে ভাবে। তাহলে এই যে দুইটা তরলের আমরা লেয়ার নিছি, এখানে একটা আর এখানে একটা, তার ভিতরে আমি একটা কঠিন বস্তু রাখছি এতটুকু, এতটুকু একটা কঠিন বস্তু রাখছি। এখন কঠিন বস্তুটা যখন এভাবে গতিশীল হবে, তখন দেখো তো আমাদের অণুগুলা কতটুকু অণু আমাদের গতিশীল হওয়া শুরু করবে। এই যে কঠিন পৃষ্ঠের এরিয়া যতটুকু, সেই এরিয়ার সাথে আমাদের যতটুকু অণু লাগানো আছে, অর্থাৎ এই এরিয়ার নিচে যতটুকু অণু আছে, সেই অণুগুলো না সামনের দিকে আগানো শুরু করবে। তাহলে আমরা যে এফেক্টিভ এরিয়াটা বসাইতাম, এটা ইজ ইকুয়াল টু এই যে এ সমানুপাতিক ছিল, এখানে এটা কি ছিল, এখানে এটা ছিল আমাদের কন্ট্যাক্ট এরিয়া। যেই দুইটা লেয়ার গতিশীল আছে তাদের ভিতর কন্ট্যাক্ট এরিয়া কতটুকু, তাহলে এখানে দেখো আমাদের একটা লেয়ার কি উপরেরটা, সেই উপরের কতটুকু গতিশীল আছে, শুধুমাত্র এতটুকু গতিশীল আছে। তাই আমরা যখন এরিয়া বসাবো তখন আমাদেরকে কঠিনের এরিয়াটা বসালেই হবে, কারণ শুধুমাত্র কঠিনের সংস্পর্শে যে অণুগুলো আছে, যে লেয়ারটা আছে, সেই লেয়ারটার অতটুকু অংশ কি সামনের দিকে গতিশীল হইতেছে, অন্যগুলো কিন্তু স্টিল আছে, অন্যগুলো কিন্তু গতিশীল হইতেছে না। তাই আমাদের সান্দ্রবল যদি কাজ করলে কার উপর কাজ করবে, এখানে যেগুলো স্থির আছে সেগুলোর উপর তার সান্দ্রবল কাজ করার মানে হয় না। তাই আমাদের সান্দ্রবলের ভিতরে আমরা যে এটা বসাইতাম সেটা হচ্ছে কি, এই যে আমাদের কঠিনের যে এরিয়াটা সেটা। তাহলে এখন যদি আমি ইয়ের জিনিসটাকে এভাবে লিখতে চাই যে এফ ভি কঠিনের উপর প্রযুক্ত বল, এটা কি এখন কঠিনের উপর প্রযুক্ত যে বলটা সেটা ইজ ইকুয়াল টু আসবে কি ইটা ইন্টু এ ইন্টু ডিভি ডিওয়াই। তো এখানে আমরা এর পরিচয়টা একটু মনে রাখবো, এটা হচ্ছে কি আমাদের তরলের যতটুকু আর কঠিনের এরিয়া যতটুকু তরলের সংস্পর্শে আছে, তরলের সংস্পর্শে আছে। তবে অবশ্যই এখানে কি নিমজ্জিত বস্তু হইতে পারবে না, অর্থাৎ এমন হইতে পারবে না যে আমাদের একটা ইয়ে আছে, সেখানে এরকম একটা বক্স ঝুলানো, বক্স ডুবানো আছে, যেখানে আমরা এতটুকু অংশ কি, এই যে এতটুকু অংশ পানির ভিতর নিমজ্জিত আছে, এরকম হলে কিন্তু আমরা সেটা এই কেসে হিসাব করতে পারবো না। আমাদের সিলেবাসে দুইটা কেজি দেওয়া আছে, একটা হচ্ছে একদম সার্ফেসে আছে, পুরোপুরি ভাসমান অবস্থায় আছে, একটা সোলার বল যেভাবে ভাসমান অবস্থায় থাকে সেরকম, অথবা একটা বস্তু সম্পূর্ণভাবে নিমজ্জিত আছে। অর্ধেক থাকলে কি হবে সেটা আমাদের সিলেবাসে আলোচনা করা নেই, তো আমরা সেটা পড়বো না। তো কঠিনের যতটুকু এরিয়া আমাদের কি তরলের সংস্পর্শে থাকবে ততটুকু হয়েছে আমাদের কি এখানের এ। তো আমরা এটা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করে নিই, তাহলে আমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমরা নেক্সটে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখতেছি। আচ্ছা, তাহলে আমরা এই কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনটাতে খুব বেশি কঠিন না, ইজি আছে। যে এত ক্ষেত্রবল বিশিষ্ট একটা ধাতব পাত আছে, সেটা কি এত মিলিমিটার পুরো গ্লিসারিনের একটা স্তরের উপরে রাখা আছে। এখন পাতটাকে এত বেগে চালনা করতে আমাদেরকে এত নিউটন বল দেওয়া হইতেছে। তো আনুভূমিক বলের প্রয়োজন, এত নিউটন আনুভূমিক বলের প্রয়োজন হইতেছে, হইলে আমাদের গ্লিসারিনের সান্দ্রতা গুণাঙ্কটা হতো। তো আমি এটাকে একটু চিত্রের মাধ্যমে দেখাই। তো সাপোজ আমাদের মনে করো যে আমাদের এখানে একটা মেঝের মতন আছে, সেই মেঝেতে আমরা একটা পুরু আস্তরণ দিয়ে রাখছি গ্লিসারিনের। তো এই যে পুরুত্বটা আছে, সেই পুরুত্বটা আমাদের বলে দেওয়া আছে। এই পুরুত্বটা কত, এই পুরুত্বটা হচ্ছে 5 মিলিমিটার। এখানের ভিতর আমাদের কি আছে, সব গ্লিসারিন আছে। এখন এই গ্লিসারিনের উপর এত ক্ষেত্রফল বিশিষ্ট একটা ধাতব পাতকে রাখা হয়েছে, অর্থাৎ এটা এরকম কি একটা 3D একটা ব্যাপার, 3D একটা ব্যাপার, এরকম একটা কি আমাদের গ্লিসারিনের পুরো আস্তরণ আছে, সেটার উপরে আমাদের এত ক্ষেত্রফল বিশিষ্ট একটা ধাতব পাতকে রাখলো। অর্থাৎ আমরা ধরলাম যে আমাদের ধাতব পাতটা হচ্ছে একটু এরকম একটা ধাতব পাতকে রাখছে। ধাতব পাতের উচ্চতা নিয়ে আমাদের কিছু বলা নাই, কারণ আমাদের সেটা ম্যান্ডেটরি না, আমাদের ভর নিয়ে কিছু লাগবে না। আচ্ছা, তো এরকম একটা ধাতব পাতকে রাখা আছে, যে ধাতব পাতের যে এরিয়া, সেই এরিয়াটা দেওয়া আছে কত, 0.02 মিটার স্কোয়ার এসআইটি দেওয়া আছে। এখন এই যে ধাতব পাতটাকে এত নিউটন বল দ্বারা সামনের দিকে টানা হইতেছে। তো 0.5 নিউটন বল দ্বারা সামনের দিকে টানা হইতেছে, কিন্তু বল প্রয়োগ করার পরেও তার ত্বরণ হইতেছে না। সে কি যাইতেছে, এত সমবেগে যাইতেছে, 0.06 মিটার পার সেকেন্ড সমবেগে দিক বরাবর গতিশীল হইতেছে 0.06 মিটার পার সেকেন্ড থেকে। তো এটা তো আমাদের নিউটনের সূত্রের কন্ট্রাডিকশন। নিউটন আমাদেরকে কি বলছিল, যে বল যদি প্রয়োগ করি তাহলে সেখানে কি থাকবে, অবশ্যই ত্বরণ থাকবে। তো সে বলছিল কোনটা, যে সামেশন অফ ফোর্স, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত যতগুলো বল আছে সেই সবগুলো বলের লব্ধি আমার ত্বরণের সমানুপাতিক। আমাদের এই জিনিসটা ছিল। তো যতগুলো বল আছে সবগুলো বল আমাকে এখন হিসাব করতে হবে। তো আমরা যেহেতু দেখতেছি আমাদের দৃশ্যমান বল কোনটা, একটা 0.5 নিউটন বল, সেটার কারণে আমার ত্বরণ হইতেছে না। তো নিশ্চয়ই সেখানে আমাদের এই যে বলটা আছে সেই বলের এক্স্যাক্ট সমান পরিমাণ কি আরেকটা বল এখানে আছে। সমান পরিমাণ বল থাকার কারণে আমাদের এম ইন্টু এ, এটা কত, শূন্য হয়ে গেছে। ত্বরণ শূন্য হয়ে যাওয়ার কারণে আমাদেরকে একটা ফিক্সড ভেলোসিটিতে সে সামনের দিকে আগাইতে পারতেছে। তাহলে আমরা দেখবো যে এটার উপর আর কি কি বল প্রযুক্ত হতে পারে। তো যেহেতু এটা তরল পৃষ্ঠের উপর দিয়ে যাচ্ছে, তার উপর প্রযুক্ত আরেকটা বল কি, আরেকটা বল হয়েছে আমাদের এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করা সান্দ্রবল, সেই সান্দ্রবলটা। তাহলে আমরা একটু শিওর যে আমাদের সান্দ্রবলটা এই 0.5 নিউটন বলের সমান, সেই কারণেই বস্তুটাকে সমবেগে যাইতে পারতেছে, নাহলে তার উপর কি থাকতো, একটা ত্বরণ থাকতো। তাহলে এখন আমরা লিখবো যে আমাদের এফ ভি সেটা ইজ ইকুয়াল টু কত, 0.5 নিউটন।
ওকে, এটা আমাদেরকে একটা জানা তথ্য। এখন এফবিকে অন্যভাবে আলোচনা করা যায়, অন্যভাবে বের করা যায়। কীভাবে বের করা যায়? যে আমরা দেখছি যে কঠিন আর তরলের ভিতর যেই কন্ট্যাক্টের যেই ঘর্ষণটা কাজ করবে, সেই ঘর্ষণটা হিসাব করার জন্য আমরা কি আমাদের নিউটনের যে পুরানো সূত্রটা ছিল সেই সূত্রটা ইউজ করবো। তাহলে সেই সূত্র অনুযায়ী আমি এই বলকে লিখতে পারবো কি ইটা এ ইন্টু ডিভি ইন্টু ডিওয়াই। ওকে, এভাবে লিখলাম আমি। এখন এফ বি আমার জানা আছে, এ আমার এ জানা আছে, আর ডিভি দেওয়া আছে, ডিওয়াই দেওয়া আছে। আমার এখান থেকে কি ইটাটা বের করতে হবে। তাহলে দেখি ইটাটা বের করি। ইটা বের করার জন্য আমার লাগতেছে এফ বি ডিভাইডেড বাই এ ইন্টু ডিভি ডিওয়াই। তাহলে এখান থেকে দেখো এই যে ডিভি ডিওয়াই এগুলোকে আমরা কি বলছিলাম ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন, কিন্তু দেখো পরীক্ষায় কোয়েশ্চেনে কিন্তু আমরা ক্ষুদ্র পরিবর্তন আকারে এগুলোকে চিন্তা করতেছি না। কারণ ডিভি আমরা কোনটাকে বলবো? ডিভি বলবো আমাদের এই যে একদম নিচের যে স্তরটা আছে না, দেখো অন্য কোনো স্তর সম্পর্কে আইডিয়া দেওয়া নেই, তো সেই কারণে আমরা একদম নিচের স্তর আর একদম সবচেয়ে উপর স্তর এই দুটো নিয়ে আলোচনা করবো। তো একদম যে নিচের স্তর, সেই স্তরটাকে আমরা কি বলছিলাম যে আমাদের যে মেঝে থাকবে সেই মেঝের সাথে লাগানো থাকবে, অর্থাৎ আমাদের নিচের স্তরের বেগ কত? 0। আর আমাদের একদম উপরের যে স্তর সেটা কার বেগে যাবে? আমাদের এই যে কঠিনটা যে বেগে যাইতেছে সেই বেগে গতিশীল হবে। কঠিনটা কত বেগে যাইতেছে? 0.06 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে। তাহলে 0.06 মিটার পার সেকেন্ড মাইনাস 0, এটা হবে কি আমাদের ডিভি। তাহলে ডিভি কত আসতেছে? 0.06 মিটার পার সেকেন্ড। এরপরে ডি ওয়াই, এটা যদি বের করি, ডি ওয়াই মানে কি ছিল? কতটুকু উচ্চতার পরিবর্তন। তাহলে দেখো এখানে আমাদের যে দুইটা স্তর আমি নিলাম, সেই স্তরটাকে একটা হচ্ছে একদম নিচেরটা, আরেকটা হচ্ছে একদম উপরেরটা। এই দুইটার মধ্যবর্তী যে গ্যাপ সেটা কত? 5 মিলিমিটার। তাহলে এখানে কিনতে হবে 5 × 10⁻³ মিটার, এসআইতে নিয়ে গেছি। তাহলে ডিভি ডিওয়াই এখান থেকে জানি, এরিয়া দেওয়া আছে। এরিয়া কত? এরিয়া হচ্ছে আমার কোন এরিয়াটা নিতে হবে? যে এরিয়াটা আমাদের তরলের কন্ট্যাক্ট আছে কঠিনের সাথে। তাহলে কঠিনের এরিয়া কত? 0.02 মিটার স্কোয়ার। তাহলে এতটুকু এরিয়া কি আমাদের গতিশীল হবে, তাই আমাদের এ নিতে হবে কত? 0.02 মিটার স্কোয়ার। এই ভ্যালুগুলো এখানে ইনপুট করতে হবে। ইনপুট করি আমরা, ইটা ইজ ইকুয়াল টু কি আসবে? এফভি, এফভিটা কত? 0.5 নিউটনের সমান। এ হয়েছে 0.02 ইন্টু ডিভি, ডিভি কত? ডিভি হচ্ছে আমাদের 0.06, আর ডিওয়াই সেটা হচ্ছে কত? 5 × 10⁻³ তো এখানে আবার আমি মনে করা দিতেছি যে আমাদের ডেল্টা ভি ডেল্টা ওয়াই এই আকারে কিন্তু আমরা এই জিনিসটাকে বসাইতেছি, ডিভি ডিওয়াই আকারে বসাইতেছি না। আমাদের পরীক্ষায় দেখা যায় যে সবগুলা সিলেবাসে যতগুলো অঙ্ক আছে সবগুলোতে আমাদের মোটামুটি এই টাইপের করে অঙ্কটা করে ফেলা যায়। তো এখানে সবগুলো ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমরা অ্যান্সারটা বের করে নিতে পারবো। ওকে, আমরা এই টাইপের আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা, তো নেক্সট এই অঙ্কটা দেখতে একটু বড় মনে হতে পারে, কারণ এটাতে লেখাটা একটু বেশি আর কি, কিন্তু আমাদের অঙ্কটা মোটামুটি আগের মতনই, মোটামুটি একদম ইজি। আচ্ছা, তো এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্র সম্পর্কে অনেকগুলো ডাটা দেওয়া আছে। কি কি ডাটা দেওয়া আছে? যে চিত্র অনুযায়ী একটা আদর্শ কবিকল। তো আদর্শ কবিকলটা কি সেটা একটু জেনে নিই আমরা। যে আদর্শ কবিকলকে আমরা ধরে নিব যে আদর্শ যে কপিকল বা পুলি, আদর্শতে আমাদের কি থাকবে না? ঘর্ষণ থাকবে না। ঘর্ষণ থাকবে না প্লাস ওজন, এই দুইটার একটাও কি থাকবে না। ঘর্ষণও থাকবে না, ওজনও থাকবে না। মানে এই কপিকলের কি কোনো ভূমিকাই নেই লিটারালি, মানে এটা কি শুধুমাত্র একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে, আর কিছুই নেই। তাহলে সেটা গেল। তো আদর্শ কপিকলের সাহায্যে এত ক্ষেত্রফলের একটা ধাতব প্লেটকে তারের সাহায্যে, এই যে এটা হচ্ছে আমার কি ধাতব প্লেটটা, আমি একটু বড় করে দেখাইছি। ধাতব প্লেটকে তারের সাহায্যে এত ভরের সাথে সংযুক্ত করা আছে। এই যে একটা ধাতব প্লেট, সেটা কি সেটার ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কত? 0.1 মিটার স্কোয়ার। ক্ষেত্রফল বলতে কোন ক্ষেত্রফলটা দেওয়া আছে? এই যে এভাবে নিলাম, এভাবে নিলেই যে অংশটা তলের সাথে লাগানো আছে সেই তলের অংশের ক্ষেত্রফল দেওয়া আছে। ওকে, তো প্লেটটাকে তারের সাথে এত ভরের দিয়ে সংযুক্ত করা হয়েছে। এই যে তারের মাধ্যমে আমরা কি করছি, এটাকে 0.01 কেজি ভরের একটা ভরের সাথে সংযুক্ত করলাম। এখন প্লেট ও টেবিলের মাঝখানে, এই যে প্লেট ও টেবিলের মাঝখানে কি রাখছে? একটা তরল রাখছে। সেই তরলের পুরুত্ব কত? 0.03 মিলিমিটার। দেখছো আগেরটার মতো নেই, 0.3 মিলিমিটার। হ্যাঁ, যে আমি তখন 5 মিলিমিটার দিয়েছিলাম। একটা তরলের স্তর রাখছে। এখন যখন এই পুরো সিস্টেমটাকে আমরা মুক্তভাবে ছেড়ে দিছি, তখন কি এটার এখানে থাকার কথা না? কিন্তু কেন থাকার কথা না? কারণ এটার উপর কি এই যে এই বস্তুটা আছে সেটার উপর নিচের দিকে একটা ওয়েট কাজ করতেছে। সেই ওয়েটের কারণে এখানে একটা টেনশন তৈরি হবে। সেই টেনশনের কারণে এটাও কি এদিক বরাবর একটা টান খাবে। সেই টানের কারণে এটা সামনের দিকে চলে যাওয়ার কথা। আর কিভাবে যাবে? ত্বরণে যাওয়ার কথা। এটা জিতে নামলে এটাও কি জিতে সামনের দিকে যাওয়ার কথা। কিন্তু দেখা যায় সেটা সামনের দিকে জিতে চাইতেছে না, সেটা সমবেগে যেতেছে, অর্থাৎ তার ত্বরণই নেই। তো আগের মতনই বুঝতেছো, ত্বরণ যেহেতু নেই তাহলে তো তার উপর কি মোট বল শূন্য। তো মোট বল এখানে তৈরি করতেছে কে? একটা বল আছে এদিক বরাবর, আর একটা বল কি তার উপরে সান্দ্র বল কাজ করবে। তো এই যে সান্দ্র বল, এই যে দুইটা বল আছে, এই দুইটা বল পরস্পর কি হবে? সমান হবে। বেগে গতিশীল হলে এখন আমাদের তরলের সান্দ্রতাটা বের করতে হবে। তো সলিউশনটা আমি অ্যাকচুয়ালি বলেই দিছি। তাহলে আমি দেখি এখানে যে প্রথম যে বস্তুটা, সেই বস্তুটা কিভাবে আছে, সেই বস্তুটার উপর দেখো নিচে একটা ওয়েট কাজ করতেছে, আর উপর বরাবর একটা টান বল কাজ করতেছে। হ্যাঁ, তো এটার মোট ত্বরণ কি? শূন্য আসে। তো শূন্য আসে মানে এই বস্তুটাও কিন্তু শূন্য ত্বরণেই পড়তেছে। এটা যে বেগে সামনের দিকে আগাবে, এটাও কিন্তু সেই বেগে নিচের দিকে যাবে। তার মানে এটার উপর আমাদেরকে ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য মানে কি? তার উপর মোট বল শূন্য। মোট বল শূন্য মানে টি ইজ ইকুয়াল টু কি? ডাব্লিউ হওয়া। তো ডাব্লিউ মানে কত? ডাব্লিউ মানে হচ্ছে আমাদের এম জি। আমি এম আকারে রাখতেছি, আমি ভ্যালুটা বসাইতেছি না। ওকে, তাহলে টান বলটা আমরা পাইলাম। আর সেকেন্ড আমাদের যে বস্তুটা আছে, সেই বস্তুটার উপর কি কি বল আছে আমরা দেখি। সেই বস্তুটার উপর একটা এদিক বরাবর টান বল কাজ করতেছে। এই যে সুতার টান এদিক বরাবর কাজ করতেছে।
এই যে একটা টান এদিক বরাবর থাকবে, আরেকটা দিক বরাবর থাকবে আর কি। হ্যাঁ, সুতা সবসময় কি দুই দিক বরাবর টান টান থাকে। আচ্ছা যাই হোক, একটা টান বলে দিক বরাবর কাজ করতেছে, আরেকটা ফ্রিকশন ফোর্স তার উপর কি দিক বরাবর কাজ করতেছে, সেটাকে আমরা কি এফভি বলতেছি। তো এটারও যেহেতু ত্বরণ নাই, সেহেতু এই দুইটা কি পরস্পর সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এফভি ইজ ইকুয়াল টু কি টি। দেখো টি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো এমজি, আবার এফভি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো ইটা এ ডিভি ডিওয়াই। এখান থেকে আমার ইটা বের করতে হবে। তাহলে ইটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, ইটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো এমজি ডিভাইডেড বাই এ ইন্টু ডিভি ডিওয়াই। তাহলে এখানে আমি ভ্যালুগুলো বলে দিতেছি, বাকিটা তোমরা ক্যালকুলেট করে নিও। এম ইজ ইকুয়াল টু কত 0.01 কেজি। তারপরে এ সেটা কত, আমাদের এই যে তরলের যতটুকু কঠিনের সংস্পর্শে আসে সেটা কত, কঠিনের ক্ষেত্রফলের সমান, সেটা কত 0.1 মিটার স্কোয়ার। সেকেন্ডলি আমাদের ডিভিটা কি, ডিভির জন্য আমাদেরকে এখন দুইটা স্তর ধরে নিতে হবে। যেহেতু আমাদের দুইটা স্তর নিয়ে আলোচনা করা নাই, একটা স্তর নিয়ে বলা আছে, তাই আমরা সেরকম আরেকটা স্তর ধরে নিব যেটা সম্পর্কে কি আমরা জানি। সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের এই যে টেবিলের মেঝের সাথে যে লাগানো আছে সেই স্তরটা, সেই স্তরটার বেগ কত, শূন্য, এটা আমাদের জানা আছে। তাহলে এই দুইটা বেগের ভিতর বেগের পার্থক্য কত হবে, উপরেরটার বেগ কত, উপরেরটার বেগ হচ্ছে 0.085, নিচেরটার বেগ কত, শূন্য। তাহলে ডিভিটা হচ্ছে এত মিটার পার সেকেন্ড। আর ডিওয়াইটা কত আসবে, এই দুইটা স্তর, যে দুইটা স্তর আমি নিলাম সেই স্তরগুলো কোনগুলো নিচ্ছে, একটা নিচ্ছে একদম উপরটা, আরেকটা নিচ্ছে একদম নিচেরটা। তাদের মধ্যবর্তী যে গ্যাপ সেটা হচ্ছে আমাদের তরলের পুরুত্ব, দ্যাট ইজ 0.3 × 10⁻³ মিটার। তাহলে এই যে ভ্যালুগুলো এখানে বসাইলে আমাদের এখান থেকে কি ইটাটা বের হয়ে যাবে। ইটাটা অবশ্যই কোন এককে বের হবে, প্যাসকেল সেকেন্ডে। ওকে, তাহলে এখান থেকে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। তাই আমাদের সান্দ্রতা রিলেটেড দেখা যায় যে মোটামুটি এই অঙ্কটাই দেয় সবসময়। একটা বস্তু এদিক বরাবর থাকে, আরেকটা এদিক বরাবর ফোর্স থাকে, সেই ফোর্স দুটো ইকুয়েট করতে হয়, সেখান থেকে সান্দ্রতা গুণাঙ্ক বের করতে হয়, বা যে কোনো একটা রাশিকে কি চেঞ্জ করে দেয়। কখনো কখনো ভর বের করতে বলে, আমাদের এই সান্দ্রতাঙ্কটা দিয়ে দেয়, ভর বের করতে বলে, ভর দিয়ে দেয় সান্দ্রতাঙ্ক বের করতে বলে। তো এটা নিয়ে আসলে খুব বেশি ভ্যারাইটির ম্যাথ হয় না। তো আমাদের আজকের ক্লাসটা একটু পর্যন্তই থাক, কারণ আমাদের নেক্সট যে স্টোকসের সূত্র সেটা মোটামুটি একটু বড় হবে। তো সেই কারণে আমি ওই জিনিসটাকে একটা আলাদা ভিডিওতে রাখতেছি। তো আজকে একটু পর্যন্তই থাক।